তিনি ওই রকম অন্যমনস্ক অবস্থায় দেখলেন মাস্টারমশাই। তখনও এই অবস্থার সঙ্গে তাঁর মাস্টারের পরিচয় নেই। সেই পরিচয় পরে ক্রমশ খুব নিবিড় ভাব হবে। এখন শুধু দেখলেন ঠাকুর অন্যমনস্ক, সুতরাং ভাবলেন ঠাকুর হয়তো কথা বলতে চান না, সন্ধ্যা বন্দনাদি করবেন। তাই বললেন, আপনি এখন সন্ধ্যা করবেন? তবে এখন আমরা আসি। ঠাকুর বললেন, না, সন্ধ্যা তা এমন কিছু নয়। ঠাকুরের কথায় ভাবটা কি? মাস্টারমশাই তখন বুঝলেন না। পরে বুঝবেন, ঠাকুর বোঝাবেন। সন্ধ্যা বন্দনাদি কি প্রয়োজন, কতদিন তা করতে হয়, কখন তার প্রয়োজন আর থাকে না, এগুলো সব পরে শিখবেন। এখন দেখলেন ঠাকুরের অন্যমনস্ক ভাব। সকলের সামনে চোখ চেয়ে থেকেও তার মন যেন বাহ্য কোনো কিছুতেই নেই। উপমা দিলেন ওই ছিপে মাছ ধরার মতো। যখন মাছ এঁটেছে তখন কি আর রক্ষে আছে? তখন কি আর যে মাছ ধরেছে তার মন অন্য কোনো দিকে যায়? ঠাকুরের এখন কোনো দিকে দৃষ্টি নেই। চারে মাছ এসেছে, ছিপে মাছ মাথা হয়েছে, এরকম অবস্থা। এই যে অন্যমনস্ক ভাব, এটি সাধনের পরিপক্ক অবস্থায় হয়, তার আগে হয় না। ঠাকুরের সন্তানদের, তার সাক্ষাৎ পার্শ্বদের কয়েকজনের সংস্রবে আসবার সৌভাগ্য আমাদের হয়েছিল। লক্ষ্য করেছি যে তাঁদেরও এইরকম একটা অদ্ভুত অন্যমনস্ক ভাব হতো, যা অন্য কোথাও আমরা দেখিনি। বড় বড় সাধুদের, নাম করা বিখ্যাত সাধুদের সম্পর্কে এসেছি অন্য জায়গায়, কিন্তু কোথাও এইরকম অবস্থা। জগৎটাকে বিস্মিত হয়ে যাচ্ছেন, এইরকম অবস্থা তো দেখিনি। এটি সাধনার অনেক পরিপক্ক অবস্থা। আমি সমাধিস্থ অবস্থায় কথা বলছি না, সেটা আরো অনেক দূরের কথা। এই যে মাঝে মাঝে যেন জগতের খেয়েই থাকছে না, ভুল হয়ে যাচ্ছে, জগৎটা যেন মনের উপর রেখাপাত করছে না। আছে জগৎটা, অস্পষ্ট অনুভবও হচ্ছে, কিন্তু মনের উপর কোনো দাগ কাটছে না। এই অবস্থার কথা বলছি। স্বামীজির রচিত একটি গানে নির্বিকল্প সমাধির প্রাথমিক স্তর হিসাবে ঠিক এই অবস্থার এই বর্ণনা আমরা পাই। ভাসে বোমে ছায়া সম, ছবি বিশ্ব চরাচর, অস্পষ্ট মন আকাশে বিশ্ব চরাচর ছায়ার মতো ভাসছে, অর্থাৎ ছায়ার মতো, অর্থাৎ তার যেন দেহ নেই, তার যেন বাস্তব সত্তা নেই। আর ছায়া বলে তার অস্তিত্ব যেন মনের উপর রেখাপাত করছে না। ওই একটা অদ্ভুত অনুভূতি, যখন বিশ্বব্রহ্মাণ্ড ছায়ারই মতো হয়ে যায়। এই অবস্থায় মানুষ দেহস্থপি নো দেহস্তঃ, দেহে থেকেও যেন দেহে নেই। এটি সমাধি অবস্থা নয়, অর্থাৎ ইন্দ্রিয়াদি সব কাজ যে বন্ধ হয়ে গেছে তা নয়। ইন্দ্রিয়াদির কাজ হচ্ছে, কিন্তু কাকে নিয়ে হচ্ছে তা ঠিক নেই। ইন্দ্রিয়াদি মনের কাছে বিষয় উপস্থাপিত করে, মন সেগুলি নিয়ে যেন ত্রষ্টা বা জ্ঞাতা তার কাছে হাজির করে।
এখন তিনি যদি সেগুলো গ্রহণ না করেন তাহলে ইন্ডিয়াতে কাজ করা আর না করা সমান। এই অবস্থায় একেবারে যে জগতের সঙ্গে সম্পর্ক নেই তা নয়, আছে, কিন্তু জগৎটা ছায়ার মতো হয়ে গেছে। ঠাকুরের এই অবস্থাটি মাস্টারমশাই দেখলেন। এটি আমাদের ভাববার জিনিস, কারণ এই রকম অবস্থার সঙ্গে আমাদের পরিচয় নেই। লৌকিক জীবনে আমরা জানি কখনো কখনো কোনো একটা বিষয়ে মানুষের মন নিবিষ্ট হলে সে অন্যমনস্ক হয়, কিন্তু সেখানে তার মনের অভিনিবেশ আছে, এমন একটা জিনিস যা আমরা ধরতে বুঝতে পারি। যেমন একজনের কথা, তিনি আমাদের বলেছিলেন তিনি ব্যবসাতে নেমেছেন। তা ব্যবসাতে তখন মনটা এমনই নিবিষ্ট যে বাইরে ব্যবহার করছেন কিন্তু সব ভাষা ভাষা, মনটা ব্যবসাতে, ব্যবসার সমস্যা নিয়ে একবারে ব্যস্ত। তার বন্ধুবান্ধবরা বলেন, তোমার সঙ্গে কথা বলে আমাদের সুখ হয় না, তোমার মন যেন কোন দিকে থাকে, আমরা কথা বলি আর তুমি কোন দিকে চেয়ে থাকো। এই অন্যমনস্কতা, এটা আমরা বুঝি। জগতের কোনো একটা বিষয়ে অভিনিবেশ হয়, মনের যে ওই রকমের বাইরের জিনিস গ্রহণ করবার অশক্তি, এটা মানুষের হয়। কিন্তু এখানে মনের বিষয়টি কি যা তাকে এমনভাবে টেনে রেখেছে যে বাইরের বন্ধকে অনুভব করতে দিচ্ছে না? সেই বিষয়টির সঙ্গে আমাদের পরিচয় নেই। অভিনিবেশ আমরা বুঝি। অভিনিবেশ এত দূর হতে পারে যে মানুষ বাইরের জগৎ সম্বন্ধে, ইন্দ্রিয় বিষয়গুলি সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন হয়ে যেতে পারে। এর একটা দৃষ্টান্ত আমার মনে আসছে। স্যার জেসি বোসের একজন ছাত্র আমাদের বলেছেন, তিনি নিজে তখন খুব কৃতবিদ্ধ হয়েছে, সরকারি বড় কাজে প্রতিষ্ঠিত আছেন। গেছেন জেসি বোসের সঙ্গে দেখা করতে। তার বাড়িতে তার অবাধ প্রবেশ ছিল। শুনলেন তিনি ছাদের উপর আছেন, ছাদের উপরে টবে সব গাছ লাগানো আছে, সেখানে তিনি বসে আছেন। উনি গেছেন, সামনে দাঁড়িয়েছেন। স্যার জেসি বসে কোনো হুঁশ নেই, অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন। ধ্যানমগ্ন ঋষির ধ্যানমগ্ন করবার ইচ্ছা হচ্ছে না। অনেকক্ষণ পর তাঁর খেয়াল হলো, ও তুমি কখন এসেছো? অনেকক্ষণ এসেছি, আমায় ডাকলে না কেন? আর উত্তর দিলেন না। এরকম অভিনিবেশ আমরা বুঝি, তা গাছেই হোক, জগতের অন্য কোনো রহস্যেই হোক, বা সংসারী লোকের মন যাতে আকৃষ্ট হয় সেই অর্থ উপার্জনেই হোক। এসবের আকর্ষণ আমরা বুঝি, কিন্তু এইখানে আকর্ষণ বিষয় আমরা জানি না। এখানে আকর্ষণের বিষয় সাধারণের চোখে ধরা পড়ে না। ঠাকুরের এই অবস্থার বর্ণনা কথামৃতেতে আরও পাব। এর নাম অর্ধবাহ্য দশা। মাস্টারমশাই এই অর্ধবাহ্য দশায় ঠাকুরকে দেখলেন এবং তারপর ঠাকুরের সঙ্গে কথাবার্তা যা হলো অতি অল্প। বোধহয় ঠাকুর তখন তার মনকে কথাবার্তা কোয়ার ভূমিতে নামাতে পারছেন না। আমার কালো রে শ্যামা মাখি আমার কালো, লোকে বলে
কালি কালো লোকে বলে কালি কালো আমার মন তো বলে না কালো রে শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো শ্যামা কখনো শ্বেত কখনো পীত কখনো নীল লোহিত রে কখনো শ্বেত কখনো পীত কখনো নীল লোহিত রে আমি আগে নাহি জানি কেমন জননী আগে নাহি জানি কেমন জননী ভাবিয়ে জনম গেল রে শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো শ্যামা কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো শূন্য রূপারে কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো শূন্য রূপারে মায়ের ভাব ভাবিয়ে কমলাকান্ত এ ভাব ভাবিয়ে কমলাকান্ত সহজে পাগল হলো রে শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো লোক বলে কালি কালো আমার মন তো বলে না কালো রে শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো